তো শুরু করছি আমাদের আজকের অংশ। জাভাস্ক্রিপ্টের ফর্ম থেকে ডাটা কালেক্ট কিভাবে করতে হয় এবং সেটাকে প্রসেসিং করতে হয় সেটা আমরা দেখব। যদিও ওই ডাটা কালেক্টের কাজ যখন সার্ভারে আমরা কাজ করি তখন পিএইচপি দিয়ে হ্যান্ডেল করা হয়, আপাতত আমরা জাভাস্ক্রিপ্টে এটা কাজটা করব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ফর্ম তৈরি করব। আমাদের এখানে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি একটা ফর্ম আছে, এখানে একটা ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড এবং সাবমিট বাটন আছে। এই ফর্মে 4টা এলিমেন্ট আছে। এই এলিমেন্টটাকে বলছি এলিমেন্ট 0, এটা 1, এটা 2, এটা 3, 0 থেকে 3 মোট 4টা এলিমেন্ট। আমি যখন এই বাটনে ক্লিক করব তখন ওখানকার ডেটাগুলো এনে সে এখানে দেখাবে। তো এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি এ দেখাচ্ছে, ডি দেখাচ্ছে, পাসওয়ার্ডটা যা লিখেছি সেটা দেখাচ্ছে, আর সাবমিট যেহেতু ফর্মের ভিতরের একটা অংশ এই জন্য আমাদের সাবমিট এই ভ্যালুটাও এখানে শো করছে। তো এর জন্য আমাদের যে কাজ করতে হবে, একটা ফর্ম তৈরি করব, আর এই যে প্যারাগ্রাফ ক্লিক কালেক্ট ডাটা, এটা এমনি একটা ইনফরমেশন, এটা না লিখলেও কিছু হবে না। আর একটা বাটন ক্লিক করব, এখানে একটা বাটন তৈরি করব, তার ভিতর একটা ওয়ান ক্লিক ইভেন্ট দিয়ে দিয়েছি। ওয়ান ক্লিক ইভেন্ট তার মানে কালেক্ট ডাটাতে ক্লিক করলে এই এনবি ফাংশনটা কার্যকরী হবে, এবং এনবি ফাংশনটা এই যে এখানে আছে, এখান থেকে ডেটা এনে আমাকে দেখাই দিবে। আর এর আগে আমরা বহু দেখেছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে আইডির নাম আমরা এগুলো দিয়ে দেই, তাই তো? এই আইডির নাম যে আমরা দিয়ে দেই, এটা বারবার যদি লিখতে হয় আমাকে, তাহলে আমার জন্য একটা সমস্যা হয় যে একই যে কোড বারবার লিখতে হয়। তাহলে এর জন্য আমি এক্স নিয়েছি, আর এখানে যেমন ধরো এক্স ডট দিয়ে দিয়েছি, তার মানে ওই পুরা লাইনটা আমাকে আর লিখতে হচ্ছে না। এখানে 2 জায়গায় এক্স লিখেছি, তার মানে আমি যদি এক্স না নিতাম তাহলে এই পুরো লাইনটা আমাকে এখানে লিখতে হতো, তাই তো? পুরো লাইনটা আমাকে এখানে লিখতে হতো। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা ফর্ম তৈরি করে নিব। আমরা একটা নতুন ফাইল নেই, তো এখানে একটা ইন্ডেক্স আছে, কন্ট্রোল এন নিলাম, কন্ট্রোল এস নিলাম, এখানে নাম দিলাম form base2 b2.js, সরি html, এটা নিলাম। তো আমাদের একটা হলো, এখানে আমরা একটা html কোড লিখি। html কোড হলো, আমি এখানে যা খুশি টাইটেল দিতে পারি, নাও দিতে পারি। আমার মূল কাজ হচ্ছে আমি এখানে একটা ফর্ম তৈরি করব, তাই তো? আমার মূল কাজ হচ্ছে এখানে একটা ফর্ম তৈরি করব। ফর্মের ভিতর দেখো একটা অ্যাকশন অটোমেটিক আসছে, আমি অ্যাকশন দিতে চাচ্ছি না, মুছেও দিতে পারি কথাটা। আমি একটা আইডি দিব। আইডি কি দিব? আইডি যে কোনো আইডি আমি দিয়ে দিই। ওটা দিয়েছিলাম মাই ফর্ম, দিতে পারি এটা। এখন এই ফর্মের ভিতর আমরা কিছু জিনিস লিখব, যেমন আমাদের আমি বললাম যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এখানে ইনপুট টাইপ টেক্সট হবে, তাই না? ইনপুট টাইপ টেক্সট। ওই নেমের ঘরে কিছু আমি দিতেও পারি, নাও পারি। কন্ট্রোল শিফট ডি ধরে আর একটা দেই, এটা লাস্ট নেম দিয়ে দেই, লাস্ট নেম। আচ্ছা, আরও একটা দিতে পারি, একটা পাসওয়ার্ড দিতে পারি। পাসওয়ার্ড, তবে ইনপুটের টাইপ কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, ভুল আছে। পাসওয়ার্ড এখানে দিলাম এটা। আর ফর্ম করলে যদিও আমাদের জরুরি না, একটা বাটন দিতে হয়, একটা বাটন দিতে হয়, সাবমিট বাটন, জানো? সেখানে করলে SUBMIT, এখানে কিন্তু একটা ভ্যালু দিয়ে দেওয়া যায়, মনে আছে কি না? ভ্যালু সাবমিট ডেটা, এরকম কোনো নাম দিলে যেটা সেটা শো করে,
তাই তো? তাহলে এটা যদি আমি একটা নাম দিই তাহলে শো করে, দেখো ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, সাবমিট ডাটা। আমি যদি ভ্যালু না দিতাম তাহলে এখানে শো করতো সাবমিট কোয়েরি বাই ডিফল্ট। আর যদি আমি এখানে একটা করে ব্রেক ধরাই দেই, আমি যদি একটা করে ব্রেক ধরাই দেই তাহলে ওটা একটা নিচে নিচে আসবে। এ হলো আমাদের একটা ফর্মের কাজ হলো, এগুলো সব নিচে আসলো। এইটুকু আমার একটা ফর্ম তৈরি হলো, এটা বলছে এলিমেন্ট 0, 1, 2, এটা এলিমেন্ট 3। আচ্ছা, এখন ফর্মের বাইরে আমরা বলছি যে একটা সাবমিট বাটন তৈরি করতে। সাবমিট একটা বাটন তৈরি করব। এখানে লিখলাম যে ক্লিক অ্যান্ড কালেক্ট, আমি যা খুশি দেই, ক্লিক অ্যান্ড কালেক্ট। এটা যা লিখবো সেটা দেখা যাবে, আর কিছু না। এইখানে শুধু শুধু একটা কথা বলে দিব যে ওয়ান ক্লিক আমি আমার নামে ধরো একটা ফাংশন তৈরি করা আছে, এই ফাংশনটা চালু হবে। এই ফাংশন, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট, যেহেতু ফাংশনের লিখেছি সুতরাং একটা ফাংশন আমাকে তৈরি করতে হবে। কিরকম করে তৈরি করব? আমি স্ক্রিপ্ট ট্যাগের ভিতর লিখব, স্ক্রিপ্ট ট্যাগের ভিতর আমি লিখব। ফাংশন কিভাবে তৈরি করতে হয়? ফাংশনের নাম দিতে হয়, ফাংশন শব্দটা দিতে হয়, তারপরে ফাংশনের নাম, আমি ওখানে এনবি দিয়ে আসছি সুতরাং এখানে এনবি হবে, আর এখানে কোডের ব্লকটা দিতে হয়। এখান থেকে আমাদের ওই যে লাইনটা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা না, আইডির নাম কি দিয়েছিলাম? ফর্মের নামটা মাই ফর্ম, তাই তো? এই মাই ফর্ম থেকে আমি এলিমেন্টসে ঢুকবো। এলিমেন্টস, কয়টা এলিমেন্টস আছে? অনেকগুলো আছে, 4টা। ডট ভ্যালু, কথা কি বুঝতে পেরেছো? আমার বলছে এই পর্যন্ত তো বোঝা যাচ্ছে, এই পর্যন্ত বোঝা যাচ্ছে, তার মানে ফর্মটা সিলেক্ট হলো। এই ফর্মের এলিমেন্টস দ্বারা এইগুলো বোঝায়, প্রথম এলিমেন্ট 0, দ্বিতীয় এলিমেন্ট 1, তৃতীয় এলিমেন্ট 2, চতুর্থ এলিমেন্ট 3। তাহলে এখানে আমি যদি 0 দেই তাহলে আসলে ফার্স্ট নেমের ঘরে যা লেখা হবে সেইটা দেখাবে, বুঝতে পারছো? ফার্স্ট নেমের ঘরে যেটা দেখাবে সেইটা। আমি যদি 1 দেই তাহলে লাস্ট নেমের ঘরে যেটা দেখাবে সেইটা। আমি যদি 2 দেই তাহলে পাসওয়ার্ডের ঘরে যেটা দেখাবে সেইটা। এই যে এখানে যেমন দেখাচ্ছিলাম, এই যে এখানে যদিও আমরা লুপ চালিয়েছি, এখানে অনেকগুলো লুপ চালিয়েছি, সেইটা বলছে সেই লুপগুলো এখানে দেখাবে। তো এটা আমরা যেহেতু করেছি, এটা আমরা একটা ভেরিয়েবলের ভিতর রেখে দিব। ভেরিয়েবল আমি ধরো এক্স লিখলাম, এটার ভিতর ডট ভ্যালু এটা দিয়ে রাখলাম। তাহলে এক্স এর ভিতর আমার কি আসলো? এই যে 0 এলিমেন্টে যে ভ্যালু দিব, অর্থাৎ আমি এই ফার্স্ট নেমের ঘরে যা লিখবো সেই জিনিসটা এক্স এর ঘরে ঢুকলো। আবার খেয়াল করো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা মাই ফর্ম, তাহলে মাই ফর্ম যে ইয়েটা আছে, ফর্ম আছে, সেইটাকে আমি সিলেক্ট করলাম, বুঝেছো? তার ভিতর সিলেক্ট করলাম এলিমেন্ট 0, তার মানে প্রথমটা, তাই তো? এবং প্রথমটার কি সিলেক্ট করলাম? তার ভ্যালুটা। ভ্যালুটা মানে আমি এখানে যা লিখবো সেটাকে ভ্যালু বলে। এই যে সিলেক্ট করে যা পেলাম সেটা রাখলাম কোথায়? এক্স নামে একটা ভেরিয়েবলের ভিতর, তাই তো? এখন করব কি, এটা দেখাবো। কোথায় দেখাবো এটা? সেটা আমার ইচ্ছা, কোথায় দেখাবো এটা কপি করে নিই।
আচ্ছা, এখন আমি ধরো যে এখানে আমার একটা প্যারাগ্রাফ আছে, পি হ্যাশ শো, তাহলে এখানে একটা শো নামে একটা আইডি নামে একটা প্যারাগ্রাফ আছে। তো আমি বলছি শো এর ভিতর দেখাই দাও, কি শো এর ইনার এইচটিএমএল, এটা তো আমরা জানি। ইকুয়াল টু এক্স। এবার দেখো, আবার বলি, আমরা উপরে তো আমাদের কোনো সমস্যা নেই, আছে কি? একটা ফাংশন তৈরি করেছি এনবি নামে, কেন? তার কারণ হলো আমি এখানে একটা ফাংশনকে কল করেছি, তাহলে সেই ফাংশনটা আমাকে তৈরি করতে হবে। আচ্ছা, এবার একটা চলক নিয়েছি এক্স, তার মানে একটা মেমোরি লোকেশন নিয়েছি এক্স, এবং তার ভিতর রাখছি মাই ফর্মের যে এলিমেন্টগুলো আছে তার 0তম এলিমেন্ট, তার মানে প্রথম এলিমেন্ট, তার ভ্যালুটা। তাহলে এক্স এর ভিতর কি আছে? এই ফার্স্ট নেমের যে ভ্যালুটা, তার মানে ফার্স্ট নেম যখন লিখবো এখানে যা লিখবো সেইটা আমার এক্স এর ভিতর, এটা এক্স এর ভিতর নিয়ে নিলাম। এখন বলছি শো যার আইডি আছে তার ইনার এইচটিএমএল এক্সটাকে দেখাই দাও। তাহলে আমার ফর্ম থেকে ডাটা কালেক্ট করে এক্স নামে একটা ঘরে রাখলাম, তারপরে বলছি এক্স নামে ঘর থেকে নিয়ে শো যার আইডি আছে, কার আইডি আছে? পি এর, এই তার ইনার এইচটিএমএল এ ওই এক্স এর ভ্যালুটা শো করে দাও, দেখাই দাও। দেখি এবার হয় কি না। এইটা আমার 0 এলিমেন্ট দেখাচ্ছে, বুঝতে পেরেছো? এখন ধরো আমি যদি 0 এলিমেন্ট না দিয়ে এটা 1 দিতাম, এলিমেন্ট 1, তাহলে 2 নম্বরটা লাস্ট নেমের থেকে দেখাতো। ওইখানে কি হলো? এখানে দেখাচ্ছে, ওইখানে আমি তো একই জিনিস লিখলাম। যাই হোক, আমি লাস্ট নেমে এখানে যদি আমি কিছু লিখি তাহলে আমার সেভ করা হয়নি, সরি, না সেভ তো দেখাচ্ছে, ও এটা রিফ্রেশ করা হয়নি। আচ্ছা দেখো, এখন এইটা দেখাচ্ছে। আমি যদি এখানে 1 না দিয়ে এখানে 2 দিতাম, তাহলে আমার পাসওয়ার্ডের ঘরে যেটা ছিল, পাসওয়ার্ডের ঘরে কি পাসওয়ার্ড দিয়েছি তুমি তো জানো না, কিন্তু আমি যদি এখানে শো করি তাহলে ওখানে ডাটাটা দেখাবে। হ্যাঁ, একবারে 3টায় আমরা যাব, আমরা একটা আগে দেখে নিলাম, একটা যদি হয় তাহলে 3টাও হবে, তাই তো? আচ্ছা, এখন আমি যদি সাবমিটটাও এর ভ্যালুটাও দেখতে চাই তাও দেখাবে। আমি যদি এখানে 2 এর জায়গায় 3 দিয়ে দেই তাহলে আমাকে এটাও দেখাবে। রিফ্রেশ করি, সাবমিট ডাটা, এটা দেখাচ্ছে, ওর ভ্যালুটা দেখাচ্ছে। ওটা সাবমিট ডাটা তো আর ভ্যালু আলাদা করে দেওয়া যায় না, ওখানে থাকে, সুতরাং ওখান থেকেই দেখাচ্ছে। এখন যদি আমাকে এটা জানতে হয়, তাহলে আমাকে জানতে হবে সবগুলো যদি দেখাতে হয়, তাহলে তার আগে আমাকে জানতে হবে এখানে কয়টা এলিমেন্ট আছে, তাই তো? তাহলে আমাকে জানতে হবে যে আমাকে এখানে কয়টা এলিমেন্ট আছে, এবং সেইটাকে লুপের ভিতর ফেলে দিতে হবে, বুঝেছ? লুপের ভিতর ফেলে দিতে হবে। কিরকম? যেমন ধরো আমি বললাম, একটু এখানে একটা দেখাতে যে হয়েছে, ভেরিয়েবল ধরো আই ইকুয়াল, আমি এখান থেকেই নেই, এটা নিলাম। আচ্ছা, এটা পরে নেই, এটা বাদ দিয়ে দেই। তাহলে আমার কি হলো? বা এটাকে এক্স নাম দেই, এটাকে আই নাম দেই। তাহলে এক্স এর ভিতর আমার কি আছে? মাই ফর্মের সব কিছু আছে। এখন আই এর ভিতর আমি বলছি ধরো এক্স ডট লেন্থ। এই লেন্থ ফাংশনের কাজ হচ্ছে এক্স এর লেন্থ বের করা। এক্স মানে কি? মাই ফর্ম।
মাই ফার্মের ভিতর কত আছে, মোট কয়টা আছে, 4টা। তাহলে আমার আই এর মান হলো 4। বুঝতে পারছো, এই মুহূর্তে আমার আই এর মান কিন্তু 4, আই ইকুয়াল 4, কিন্তু আই এর মান 4। এটা 4টা ভ্যালু আছে যেহেতু, তাহলে আই এর মান 4। তাহলে ফর, এখন ফরের ভিতর ঢুকাই দিব, ফর আই ইকুয়াল 1, আই লেস, সরি এখানে অন্য কোনো একটা চলক দেই, জে দেই, জে এর মান 1, জে লেস দেন আই, জে প্লাস প্লাস, তাই তো? এটা জে প্লাস প্লাস, তাহলে জে এর মান কত দিয়ে শুরু, 1 দিয়ে, শেষ কত, আই এর চেয়ে 1 কমে, তো এটা তুমি 0 দিয়ে শুরু করতে পারো, 0। আচ্ছা, আমার আই এর মান কত, 4, তাহলে জে লেস দেন আই মানে কত, জে এর মান লেস দেন আই, তাহলে 3 পর্যন্ত, জে লেস দেন 3, তাহলে 0 থেকে 3 পর্যন্ত গেলে কয়টা হয়, 4টা হয়। আচ্ছা, জে প্লাস প্লাস একটা করে বাড়বে, এবং প্রত্যেকটা বাড়ার জন্য এখানে আমার কি হবে, কোড হবে টেক্সট ইকুয়াল এটা এক্স ডট এলিমেন্টস জে ডট ভ্যালু। আচ্ছা, এবার কি হলো, টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম, তাই তো? টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম, আর তার ভিতর কি লিখলাম, টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতর কি লিখলাম, এক্স ডট এলিমেন্ট জে ডট ভ্যালু। এই লাইনটা একটু বুঝাই, তারপরে আমরা অন্য কথা। তাহলে আমরা রেডি করলাম এখানে যে জের মান 0 থেকে শুরু হবে, আই এর চেয়ে 1 কম, আই এর ভিতর আছে আমার 4। কেন 4 আছে, এখানে 4টা এলিমেন্ট আছে, মোট 4টা এলিমেন্ট আছে, তাহলে আই এর ভিতর 4, তাহলে জে লেস দেন আই মানে জে লেস দেন 4, 4 মানে লেস দেন 4 মানে কত, 3, তাহলে 0 থেকে 3 পর্যন্ত, তাহলে কয়টা হলো, 4টাই হলো, জে প্লাস প্লাস। এখানে 0 থেকেই নিতে হবে, তা না হলে ওই প্রথম এলিমেন্টটা বাদ চলে যাবে, এখানে একটু ঝামেলা আছে, 0 থেকে শুরু। আর টেক্সট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, তার ভিতর এই যে এলিমেন্টগুলো, এলিমেন্ট জে মানে কত, এলিমেন্ট 0, এলিমেন্ট 1, এলিমেন্ট 2, এলিমেন্ট 3, এইগুলো যোগ হয়ে যাচ্ছে টেক্সটের ঘরে। আর এখানে বলছি শেষে যে যখন আমার এই লুপ শেষ হয়ে যাচ্ছে, তারপরে যে বলছি যে এই টেক্সটটা শো যার আইডি আছে, এই যে প্যারাগ্রাফ আইডি আছে, সেখানে শো করতে। হ্যাঁ, ভ্যালুগুলো রিজার্ভ কিওয়ার্ড, এলিমেন্টসটাও তাই, এলিমেন্টস ডট ভ্যালু। তো এরকম কিছু কিওয়ার্ড, আরো কিছু কিওয়ার্ডের সাথে আজকে আমরা পরিচিত হব। তো সেটা এখানেও দেখো, সেই একই কাজ এখানে আমরা করে রেখেছি, এখানে যেটা নিয়েছি। তবে এরকম ডিক্লেয়ার আগেই করে যায়, ইনিশিয়ালাইজ করে দিলাম যে এটা ফাঁকা, বুঝতে পারছো, এরকম ডিক্লেয়ার আগেই করা যায়। তো এরকম যদি আমরা করি, এটা রিফ্রেশ করে দিই, তো এখানে এটা নেই, এর আবার ভেজাল শুরু হলো কোথায়, টেক্সটটাকে এখানে ডিক্লেয়ার করা নেই, আগে যদি ডিক্লেয়ার করতাম, বা এটাও যদি দেখি, সমস্যা নেই, আমাদের একই কথা, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, সাবমিট, 4টা আছে, তাই তো, একই জিনিস আছে এখানে। এবং এখানে শুধু আইডিটা এনএন দেওয়া আছে, এখানে এনএন, ইনার, HTML সব দেওয়া আছে, ডাটাটা শুধু এখানে ডিক্লেয়ার করা নেই, ওখানে আমার ওখানে।
তো এটা যদি আমরা দেখি, এটা যদি রান করি, এটা দেখাচ্ছে ফার্স্ট নেমের ঘরে আমি নাম লিখে দিলাম, এটা লিখে দিলাম, এটা 1 2 3 4 5 6। এটা যদি এখন কালেক্ট ডাটা দেই, তাহলে দেখো ওখানকার ডেটাগুলো কালেক্ট করে এটা এলিমেন্ট 0 থেকে নিল, এটা 1 থেকে নিল, এলিমেন্ট 2 থেকে নিল, এলিমেন্ট 3 থেকে নিল। এখন যদি আমি এখানে আরও ফিল্ড বাড়াতাম তাহলে কিন্তু আমার প্রোগ্রাম আর চেঞ্জ করা লাগতো না। এখানে যদি আমি আর একটা ফিল্ড বাড়াতাম, যে এখানে আমি দিলাম মোবাইল, মোবাইল দিলাম, ইনপুট দিলাম, টাইপ, আমি যদি নাম্বারও দেই, এটা যদি নাম্বার দেই তাহলে দেখো কি হয়, যে আমি এটা রিফ্রেশ করি তাহলে আমার মোবাইল নাম্বারটা আসছে। এর ভিতর আমি এটা দিলাম, মোবাইল নাম্বার দেই, এখন যদি কালেক্ট ডাটা দেই তাহলে দেখো মোবাইলটাও চলে আসছে। তার মানে এটা কেন হচ্ছে, কারণ আমি এই যে এখানে লিখে দিয়েছি ওই যে এক্স ডট লেন্থ, তার মানে এক্স এর লেন্থ, মাই ফর্মের লেন্থ, আমি যত বাড়াবো লেন্থটাও ওখান থেকে নিয়ে নিবে, এক্স ডট লেন্থ ও ওখান থেকে নিয়ে নিবে এবং এখানে এই কাজগুলো সে দেখাবে। এবং আরও যদি বাড়াই, যত বাড়াবো না কেন সবগুলো ও কালেক্ট করে এখানে শো করবে। এভাবে আমরা ফর্ম থেকে ডাটা কালেক্ট করতে পারি। আর একটা বিষয়, এই ফর্মে এখানে যদি অন্য কোনো জায়গায় নাম দেই তাহলে এইগুলো নিয়ে যাবে সেখানে, এগুলো সেখানে নিয়ে যাবে। এ হলো ফর্ম থেকে ডাটা কালেকশন। আমি এই কোডটা দিয়ে রাখছি, তোমরা এটা একটু প্র্যাকটিস করে নিও। এই কোডটা গতদিন দিয়েছিলাম কিনা কি জানি, আমি ফেসবুকে দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা একটু কালেক্ট করে নিবা এবং এটা প্র্যাকটিস করবা। আর ওই যে একটু বোঝার চেষ্টা করবা যে আমাদের যে ইয়েগুলো আছে, ফর্ম ডাটা কালেকশন, এখানে তো আছেই, দেখতে পাচ্ছি কোনটা, আচ্ছা এইটাই আছে, সুতরাং আর দিলাম না, এটাই গতদিন দিয়ে রেখেছিলাম, এটা দিলাম না। আর এই সমস্ত ফাংশনগুলো এইরকম না যে তুমি একেবারে পরীক্ষার হলের মতো মুখস্থ করে লিখে দিয়ে চলে আসবা, এগুলো প্র্যাকটিস করতে হয়, শিখতে হয় এবং এগুলো পরবর্তীতে ব্যবহার করতে হয় নিজের মতো করে। তো এটা হলো ইয়ের কথা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু কাজ রয়ে গিয়েছে, যে কাজগুলো সম্পর্কে তোমরা ধীরে ধীরে জানবা, সেই জিনিসগুলো যেন জানতে পারো আমি সে সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখছি। কারণ আমরা একটা বা দুইটা স্পেসিফিক বিষয়ের উপর শুরু করে আমরা কাজ শেষ করেছি এবং এরপরে আমরা যে কোয়েরি শুরু করব, তো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি শুরু করব, কিন্তু তার আগে কিছু বেসিক ব্যাপার আছে যেগুলো আসলে এটা লেন্দি প্রসেসে শিখতে হয়। কি শিখতে হবে সেই সম্পর্কে আমি বলে দিচ্ছি, যারা সত্যিকারের আগ্রহী তারা আসলে শিখে নিতে পারবা। তো আমরা অলরেডি তার 80% ব্যবহার করে ফেলেছি, কিছু হয়তো বাকি আছে। তো সেই বাকি অংশটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। খেয়াল করো, ডকুমেন্ট অবজেক্ট মডেল তোমার ল্যাপটপে বা ডেস্কটপে কোনো কাজ নেই এখন, বুঝতে পেরেছো? কারণ হলো যে এখানে যে কথাগুলো বলবো এই কথাগুলো যতটা মাথায় রাখা যায় এবং ভিডিও দেখে পরবর্তীতে প্র্যাকটিস করে নিবা। ডকুমেন্ট অবজেক্ট মডেল, ডকুমেন্ট মানে আমরা যে HTML ডকুমেন্টটা তৈরি করছি সেটা একটা অবজেক্টের মতো তৈরি হচ্ছে, বিভিন্ন উপাদান থাকছে, তার ক্যারেক্টারিস্টিক থাকছে, অ্যাট্রিবিউট থাকছে, প্রপার্টিজ থাকছে, এগুলো এরকম। আমার ফুল ডকুমেন্ট যেটা শুরু হচ্ছে তার রুটে থাকে, প্রথমেই থাকে কি HTML। HTML এর দুইটা অংশ থাকে, একটা হেড ট্যাগ বা হেড এলিমেন্ট আর একটা বডি ট্যাগ বা বডি এলিমেন্ট। হেডের ভিতর আবার একটা টাইটেল থাকে বা অন্যান্য আরও মেটা ট্যাগ থাকে। এখানে কমন অংশটা দিয়েছে, আরও অনেক কিছু আছে। তো টাইটেলের ভিতর কিছু টেক্সট থাকে, আর বডিতে যে বিভিন্ন এলিমেন্ট থাকে দুইটা দিয়েছে, একটা অ্যাঙ্কর ট্যাগ আর একটা হচ্ছে H1 ট্যাগ। এরকম তো অসংখ্য ট্যাগ আছে, সবগুলো তো দেওয়া সম্ভব না, এটা বলছে। তাই এটা লিঙ্কের কাজে লাগে আর এটা এর ইন্টারনাল কাজে লাগে। এবং এর প্রত্যেকের অ্যাট্রিবিউট থাকে, যেমন এর href,
যদি ইমেজ ট্যাগ থাকতো তার আবার সোর্স থাকতো এসআরসি, এগুলো সব হচ্ছে এইচটিএমএল এর অবজেক্ট। তা ডকুমেন্ট অবজেক্ট মডেল বলা হচ্ছে এই কারণে যে ডকুমেন্টের ভিতর একটা অবজেক্ট তৈরি হচ্ছে, তার মডেলটা এরকম। এখন জাভাস্ক্রিপ্ট এই অবজেক্টের উপর কি কি প্রভাব ফেলতে পারে সেটা আমরা একটু এখান থেকে দেখে নিব। ক্যান চেঞ্জ অল এইচটিএমএল এলিমেন্টস, তার মানে যত ট্যাগ আছে সব ট্যাগগুলোকে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করতে পারি। অ্যাট্রিবিউটগুলো সব চেঞ্জ করতে পারি, এই যে এইচরেপ, বুঝতে পারছো? ধরো একটা ইমেজের নাম দেওয়া আছে abc.jpg, তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ বসাই দিতে পারবা। আমরা প্রথম দিকে বলেছিলাম যে একটা লাইট জ্বলছিল, তাই না? যে আমরা ক্লিক করলে ওখানে আলো জ্বলছিল, আসলে পরে আমি বলেছিলাম যে ওটা আসলে আলো জ্বলছে না, অন্য একটা ইমেজ শো করছে, আমরা সেটা বুঝতে পারছি না। তো এরকম করে অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ করা যায়। সিএসএস যে সব স্টাইল আছে, ধরো আমরা সিএসএস এর পরীক্ষা দিলাম, সুতরাং যে সকল স্টাইলগুলো আমরা থাকি, যেমন আমি কালার চেঞ্জ করতে পারি, তাহলে ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট স্টাইল ডট কালার এরকম লিখতে হবে। আমরা দুই একটা উদাহরণও দেখব। ডট স্টাইল ডট কালার। অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারি, যোগ করতে পারি, বাদ দিতে পারি, যে কোনো জিনিস অবজেক্ট মডেলে যত কিছু আছে তার যে কোনোটা আমি নতুন করে দিতে পারি, অথবা পুরাতনটা বাদ দিতে পারি, চেঞ্জ করতে পারি। তারপরে রিয়্যাক্ট, কোনো একটা ঘটনার উপর রিয়াকশন দেখাতে পারে, যেমন ক্লিক করলে তার একটা ফলাফল দিল। তারপর তুমি একটা ছবি আপলোড করলে তার একটা ফলাফল দিল, তোমার পেজ লোড হলো তার একটা ফলাফল দিল, একটা ইমেজ লোড হলো তার একটা ফলাফল দিল, অথবা বিভিন্ন ইভেন্ট আমরা তৈরি করতে পারি। আচ্ছা, তো এটা গেল। এখন আমরা কিছু মেথড, একটা মেথড নিয়ে আমরা বেশি কাজ করেছি, সেটা হলো যে আমাদের গেট এলিমেন্ট বাই আইডি। এটা করেছি না? এটা করেছি ইনার এইচটিএমএল, বিশেষ করে আমরা করেছি ইনার এইচটিএমএল, মানে এই যে এইখানটায় জাস্ট এই দুই পি ট্যাগের মাঝখানে এখানে আমরা দিয়েছি। তো এটা আমরা দেখেছি। তো এরকম আরও বিভিন্ন মেথড আছে আমাদের, তো সেটা আমরা ইয়ে করতে পারি। এবার দেখো, আমরা শুধু আইডি নিয়ে কাজ করেছি, তাই না? আমি ট্যাগ নেম দিয়েও কাজ করতে পারতাম। গেট এলিমেন্ট, এটা কিন্তু দেখো এলিমেন্টস ট্যাগ নেম পি এইচ1, বুঝতে পেরেছো? এইরকম ট্যাগ নেম দিয়েও কাজ করতে পারো। বাই ক্লাস নেম, ক্লাস দিয়ে আমরা ডট দিয়ে ক্লাস নেম ধরেও কাজ করতে পারতাম। সিম্পল একই কথা, যেখানে আইডি বলছি সেখানে এই কথাটা লিখে দিব ক্লাস, আর ক্লাসের জায়গায় ক্লাসের নামটা দিয়ে দিব, তাহলেই হবে। এবার দেখো কিভাবে চেঞ্জ করতে হয় এলিমেন্ট। এলিমেন্ট ডট ইনার এইচটিএমএল, এলিমেন্ট ডট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট। তো এরকম স্টাইল ডট প্রপার্টি, যেমন আমি একটু আগে বলছিলাম স্টাইল ডট কালার, বুঝতে পেরেছ? আচ্ছা, তো এরকম এখানে অনেক আছে, সবগুলো তো আসলে এখানে শেখা সম্ভব না, যে কারণে আমরা শুধুমাত্র একটু বলে যাচ্ছি এবং কিছু ওয়ে দেখাই দিচ্ছি যে এখান থেকে তুমি ব্যবহার করতে পারবা। এই যে ওইগুলো আবার এখানে বলছে, যেমন ধরো এলিমেন্ট বাই আইডি আমরা ব্যবহার করেছি, অন্য একটা ব্যবহার দেখবো, ট্যাগ নেম দিয়ে একটা দেখি। হ্যাঁ, কিছুই না, আগের মতো গেট এলিমেন্ট বাই আইডি, তার জায়গায় আমরা শুধু বলছি গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। এই যে এই জায়গাটা দেখো, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, তাই তো? ট্যাগ নেম পি, তাহলে যেখানে পি আছে সেখানেও শো করবে। কি আছে এখানে? পিতে কি শো করবে? এই লেখাটা শো করবে, তাই না? এই লেখাটা শো করবে, এখানে দেখো শো করেছে। আমি যদি করতাম কি, যে এটা ধরো এরকম করলাম, পি আর পি দিলাম, আমি আরেকটা ট্যাগ নিলাম পি ট্যাগ,
রান করলাম, এটা কি চেঞ্জ হলো হয়েছে? দিস প্যারাগ্রাফ ইন্ডেক্স 0। আচ্ছা, ইন্ডেক্স 1 দেই, রান করি, এটা নিচ্ছে না। এর মাঝে মাঝেই তো ভেজাল হয়, উদাহরণটা কাজ করছে না। আরেকটা উদাহরণ দেখি, তাহলে দেখি সেটাই কি হয়। ক্লাস নেম দেখি, আমরা ক্লাস নেম দিয়ে দেখি। দেখো আমাদের ক্লাস নেম কি আছে? ইন্ট্রো, তাই তো? ক্লাস নেম আছে ইন্ট্রো। তো এই ক্লাস নেম যেখানে পাবে সেইখানে এটা কাজ করবে। এই দেখো এখানে ক্লাস নেম আছে না দুইটা, ইন্ট্রো, এই যেখানে ক্লাস নেম আছে সেখানে কাজ করবে, আর কিছু না। তো আমরা দি ফার্স্ট প্যারাগ্রাফ, আমরা এখানে কিছু অন্য কিছু লিখে দেই। দেখো চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? কোথায় চেঞ্জ হয়ে গিয়েছে? ওই যে যেখানে ইন্ট্রো আছে ফার্স্ট প্যারাগ্রাফ সেখানে। এভাবে উদাহরণগুলো তুমি ফলো করতে পারবা। সিলেক্টর দিয়ে করতে পারো। HTML অবজেক্ট, ইনার HTML, এটা আমরা করেছি অলরেডি। আর এখানে এক্সারসাইজ আছে। এবার HTML এ চলে যাই। দেখো দেখো আমরা বলছি কি, ডকুমেন্ট ডট রাইট গেট, এরকম লিখেছি না? তো এটা দিয়ে সরাসরি আমরা এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা তো করেছি তো। তো এগুলো নিয়ে আমাদের আর কোনো ইয়ে নাই। এই যে এই দেখো এখানে এই যে হেডার, এটা আমরা একটু দেখি তাহলে ক্লিয়ার হবে। আমরা একটু আমাদের ইয়েটা দেখে নিই। আমার এখানে আছে কত? ওল্ড হেডার, তাই তো? একটু খেয়াল করো, আমি ইনার HTML লিখতে বলছি নিউ হেডার, তাই সে নিউ হেডার লিখেছে। আমি যদি নিউ হেডার না লিখে, ধরো আমি যদি এখানে এই লাইনটা, মনে করো এই লাইনটা আমি তুলে দিলাম, এই লাইনটা আমি তুলে দিলাম, তাহলে এটা রান করি, কি আছে? ওল্ড হেডার। আমি চাচ্ছি যে এটা চেঞ্জ করে দিব, এটা চেঞ্জ করে দিব, তাই তো? তো এখানে আমি বললাম যে নিউ হেডার বা অন্য কিছু নাম দেই, এটা দিলাম। আমি এখানে যখনই রান করব তখন ওখানে চেঞ্জ হয়ে যাবে। এরকম কাজ আমরা করেছি কিছু। আচ্ছা, এবার দেখো এখানে একটা মজার জিনিস আছে। এখানে আমরা এর প্রথম দিকে একটু বলেছিলাম, অতটা হয়তো বোঝা যায়নি। এখানে আমাদের একটা স্ক্রিপ্ট আছে, এটা তুলে দেই, তুলে দিলাম, রান করি, একটা ছবি আসছে, তাই না? এই ছবিটার নাম হচ্ছে smiley.gif, কেউ একজন হাসছে। এখন আমি জাভা স্ক্রিপ্ট লিখলাম, এই দেখো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইমেজের SRC, সোর্সটা চেঞ্জ করে দিব। এখানে সোর্স কি ছিল? smiley.gif, নতুন সোর্স হয়ে যাবে landscape.jpg। এখন যদি রান করি তাহলে এইটা পরিবর্তিত হয়ে এইটা বসবে ওখানে। অ্যাট্রিবিউট চেঞ্জ করা যায় বলেছিলাম, সুতরাং যখনই এইটা পরিবর্তে ওইটা বসবে তখন এর ছবিটা নিয়ে আসবে, ল্যান্ডস্কেপের একটা ছবি নিয়ে আসছে। তার মানে আমার আগে ছিল এই ছবি, আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে ওটা চেঞ্জ করে এটা বসাই দিলাম, তাহলে নতুন ছবিটা ঢুকে গেল। তাহলে এলিমেন্ট বাই, এই যে ডট আমরা ইনার HTML দেখেছি, এখন ডট অ্যাট্রিবিউট দেখছি, সোর্স। এরকম আরো কয়েকটা দেখি। এরপরে CSSটা দেখি। CSSটা এবার দেখো। আচ্ছা, আমরা রান করি সরাসরি, তারপরে বুঝাই। আচ্ছা, এখানে খেয়াল করো, প্রথমে একটা আইডি আছে যার ভিতর হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, তারপরে আর একটা প্যারাগ্রাফ আছে যার ভিতর হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে,
তাই তো? এখন যদি আমার স্ক্রিপ্টটা না থাকতো, তাহলে কেমন হতো আমরা দেখে নিই। আমার এটা দরকার নেই, এটা ভেজাল, এটার দরকার নেই, এটার কোনো কাজ নেই আমার। তো আমার দুইটা হ্যালো ওয়ার্ল্ড আছে P1 ট্যাগের ভিতর। এখন স্ক্রিপ্টের ভিতর আমি ওটা দিয়ে দিলাম, বলছি P2 যেটা দ্বিতীয়টা, এর কালার ব্লু করে দাও, এটার কালার ব্লু করে দাও। ওই P2 এর ফন্ট ফ্যামিলি করে দাও এরিয়াল, আর ফন্ট সাইজটা করে দাও লার্জার। এটা বলেছি। এখন ধরো আমি যদি এইটার বলতাম P1 এর ফন্ট সাইজ লার্জার করে দাও, তাহলে P1 এরটা হতো। তো আমরা রান করে দেখি কাজ করে কিনা। এর ফন্ট সাইজ লার্জার হবে, এটা ব্লু হবে, এই যে হয়ে গেল। আমি যদি ফন্ট সাইজ না দিয়ে এখানে ধরো বলতাম যে ব্যাকগ্রাউন্ড, এখানে বলে দিলাম যে এটা রেড করে দাও, তাহলে ওর এই যে P1 এর ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেল। তাহলে জাস্ট আমরা এখানে শুধু ব্যবহার করেছি ইনার HTML। এখন আমরা SRC দেখলাম, স্টাইলগুলো দেখছি, মানে CSS প্রপার্টি দিতে গেলে স্টাইল দিয়ে নিতে হবে। এটা একটু ভালো করে দেখো যে CSS প্রপার্টি দিতে গেলে আমার স্টাইল ডট সেই CSS প্রপার্টি দিব, তাই তো? এটা CSS। এটার যদি আমি এটা আবার কপি করতাম, এটা Ctrl+C Ctrl+V, এটা যদি আমি বলতাম যে এটার ব্যাকগ্রাউন্ড না দিয়ে এটার ধরো কালার দিতাম, কালার হোয়াইট, তাহলে ওটা সাদা হয়ে যেত। তো আমরা CSS প্রপার্টিজ কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখলাম। এবার দেখবো আরেকটু অ্যানিমেশন, জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যানিমেশন। আমরা এর আগে দেখেছিলাম CSS দিয়ে অ্যানিমেশন এবং এর বেসিক কিছু কোড দেখাইছিলাম। তো আমরা একটা উদাহরণ দেখি যে কিভাবে এই অ্যানিমেশনটা কাজ করে। আমাদের এখানে দুইটা কন্টেইনার আছে বা দুইটা বক্স আছে, একটা হলুদ বক্স, একটা লাল বক্স। আমাদের এই লাল বক্সটা এখান থেকে যাত্রা শুরু করে এই কর্নারে যেয়ে থেমে যাবে। এখন CSS দিয়ে যদি অ্যানিমেশন করি তাহলে এখানে অনেক কোড লিখতে হয়, প্লাস ওকে হ্যান্ডেল করা কষ্টকর হয়। একে আমরা ইচ্ছা মতো এদিক ওদিক সরাতে পারি। তো প্রথমত আমার কিন্তু এই যে কোডটুকু, খেয়াল করো, এই যে কোডটুকু, এইটুকু কিন্তু CSS পেজে থাকে, আমরা যেটা লিঙ্ক করে দেই। ওরা একই ফাইলে লিখেছে বলে এখানে লিখেছে। আর আমার মূল কিন্তু বডির ভিতর আমার দুইটা আইডি আছে, একটা কন্টেইনার আইডি হলুদটা, আর একটা হচ্ছে অ্যানিমেট আইডি লালটা। এখন হলুদটাকে কি করেছে দেখো, কন্টেইনার আইডি যেটা উইডথ নিয়েছে, হাইট নিয়েছে, পজিশন রিলেটিভ করেছে, ব্যাকগ্রাউন্ড ইয়েলো করেছে, তাই তো? আমি যদি বলতাম যে না ব্যাকগ্রাউন্ড ব্লু করে দিই, তো এটা ব্লু হতো, তখন এটা ব্লু হতো। আচ্ছা, আর লালটার অ্যানিমেট এটা করেছে, এটা বলছে যে এটার উইডথ, হাইট, পজিশন এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, এটা থাকলো। আর করেছে কি, একটা ফাংশন তৈরি করেছে মাই মুভ নামে, তাই তো? ওই যে আমি এক্স যেমন ধরে নিয়েছিলাম, এরা এই অংশটাকে এক্স ধরে নিয়েছে যাতে এই অংশটা বারবার লিখতে না হয়। প্রথমে পজিশন শুরু করেছে 0, তাই তো? এবং এখানে বলছে সেট ইন্টারভেল, এটা একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন। ইন্টারভেল, ফ্রেমগুলোর ইন্টারভেল, মানে এখানে একটা ফ্রেম নিচে নামলে আর একটা ফ্রেম, তার নিচে নামলে আর একটা ফ্রেম, এদের ইন্টারভেল একটার সাথে আর একটা 5 মিলিসেকেন্ড ইন্টারভেলে এটা নামবে। আচ্ছা, যদি বলছে পজিশন 350-এ যায়, এখানে 0-তে শুরু, 350-এ যদি যায় তাহলে তখন ও কি বলছে, ক্লিয়ার ইন্টারভেল। তখন আর ইন্টারভেল ক্লিয়ার করে দিলে যাবে না। খেয়াল করো
আমার এই বক্সটা হচ্ছে 400 পিক্সেল, এখানে হচ্ছে 0, এ যদি 350-এ যায়, ওর আছে আর 50, তাহলে এই ফিনিশিং হবে কত? 400। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এটা চলা শুরু করবে। কেন বলছে? বাটনটা দেখো, যখন ক্লিক করব তখন মাই মুভ ফাংশনটা কার্যকরী হবে। মাই মুভের ভিতর এই যে এই কথাগুলো বলা আছে। তো আমি ক্লিক করি, দেখো ওই যে ওখানে যে থেমে গেল। কিন্তু যদি পজিশন আমি বলতাম যে না 300 পিক্সেল, এটা কোডটা রান করি, তাহলে দেখবা এখানে আরো 50 পিক্সেল উপরে থেমে যাবে, আরো 50 পিক্সেল উপরে থেমে গেলে। আমি যদি বলতাম যে না এটা 100 পিক্সেল হতো, 100 পিক্সেল, এটা রান করে নিবা, তারপরে ক্লিক মি দিবা, এটা 100 পিক্সেল পর্যন্ত গেল, মাত্র 100 পিক্সেল গিয়ে থেমে গেছে। আচ্ছা, সেট ইন্টারভেল যদি আমি করে দিতাম 25, তাহলে এটা রান করি, এটা একটু বাড়াই দেই, 350 করি, এটা রান করি, মিলি সেকেন্ড বাড়াই দিলাম, এই জন্য স্লো যাচ্ছে, তাই তো? খুব স্লো যাচ্ছে। আচ্ছা, কোনাকুনি যাচ্ছে, এটা এইটার একটু এখানে পজিশনের টপ, ও যেখানে যাচ্ছে সেখানে তত পিক্সেল। এলিমেন্ট ডট স্টাইল ডট টপ, ওই যে আমরা উইথ হাইট বলে দিই না, টপে কত আর লেফটে কত, সেইটা পজিশন। ওই যে যেমন ধরো আমি একটু হিসাব করি, যে ধরো যখন এইখানে আছে তখন এর পজিশন ধরো হলো 100, তো ও তখন বলছে পজিশন প্লাস পিএক্স, তার মানে 100 পিক্সেল টপে থাকবে, 100 পিক্সেল। ও যখন এখানে আছে, এখন পজিশন কত ওর? 350, তাই তো? পজিশন 350, তাহলে স্টাইল ডট টপে বলছে এই যে পজিশন কত? 350, আর এর সাথে পিএক্স যোগ করে দিলে কি হয় মনে আছে? আমি কি বলেছিলাম? যে দুইটা জিনিস যদি যোগ করা হয় ওটা পাশাপাশি বসে যায়, টপে বাড়ছে লেফটে বাড়ছে, তাহলে কি হচ্ছে? টপে বাড়লে কি নিচে নামে, আর লেফটে বাড়লে কি ডাইনে সরে, সেটা। আর এখানে এই কোডটা বুঝেছো? একটা হচ্ছে ভ্যালু, আর একটা হচ্ছে কি বলে, একটা হচ্ছে এখানে হচ্ছে ভ্যালু, আর এটা হলো না স্ট্রিং। স্ট্রিং দুইটাকে যখন যোগ করো তখন পাশাপাশি বসে যায়, অর্থাৎ এরকম হয়ে যায়, তখন হয়ে যায়, ধরো পজিশনের মান 350 আর এর সাথে পিক্সেলটা বসে যায়। স্ট্রিং আউটপুট এইটা হয়, স্ট্রিং আউটপুট হয়। আর আমরা তো জানি সিএসএস এইভাবেই লিখি, লেফট রাইট টপ বটম, সিএসএস করে নিচ্ছে। তো একটু চিন্তার বিষয়, একটু চিন্তা করে দেখে নিবা এটা। তো আমরা এটা 25 না দিয়ে যদি ধরো আমি 50 দিলাম, একটু বাড়াই দিলাম, দেখো স্লো কিন্তু নামছে, এখন বোঝা যাচ্ছে না, বুঝতে পারছো? এখানে ক্লিক করলে এখানে দেখবা যে স্লো নামছে, এটা আস্তে আস্তে যদি বাড়াবো আস্তে আস্তে বোঝা যাবে না। ধরো এই মুহূর্তে এখানে যদি থাকে, তাহলে টপে কত পিক্সেল আছে সেইটা কাউন্ট করে এখানে দিয়ে দিচ্ছে, লেফটে কত পিক্সেল আছে সেইটা কাউন্ট করে এখানে দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? প্রতিবার চেঞ্জ হয়ে যাচ্ছে, পজিশনের মানও চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা অ্যানিমেশনের দেখলাম। এবার ইভেন্ট আছে, অসংখ্য ইভেন্ট আছে, আমরা মাত্র 2-1টা ব্যবহার করেছি। যেমন মাউস ওভার করলে এটা একটা হচ্ছে, মাউস এখানে ওভার করলে হচ্ছে না, এটা কিন্তু ক্লিক করলে হচ্ছে, আবার ক্লিক করি চেঞ্জ হচ্ছে। তাহলে এই বিভিন্ন ধরনের এরকম আমাদের ইভেন্টের উপর কাজ করা যায়। অনলোড, আনলোড, অন চেঞ্জ, এই যে মাউস ওভার, বিভিন্ন রকম এখানে ক্লিক করলে হবে, এরকম বিভিন্ন এক্সাম্পল আছে। আমরা একটা এক্সাম্পল দেখি, যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে থ্যাংক ইউ দেখাচ্ছে, তাই না? মাঝখানে আবার একটু কালারও চেঞ্জ হচ্ছে। তো এখানে এইটা হচ্ছে, তার কারণ হলো
এখানে দেখো ফাংশনটার ভিতর হয়তো লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দিয়ে দিয়েছে, তাই না? এটা যদি আমি বলে দিতাম ধরো FF00FF এই টাইপের যদি বলে দিতাম, তখন এটা কিন্তু রান করলে তখন এখানে দেখো ওই যে দেখছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ধরে বসলে এই কালারটা পাওয়া যাচ্ছে। তো এরকম করে আমাদের এই অবজেক্টগুলো আমরা ব্যবহার করতে পারি, ইভেন্টগুলো ব্যবহার করতে পারি। আর এখানে ইভেন্ট একটা রেফারেন্স আছে, এখানে সব ইভেন্টের নাম দেওয়া আছে। আমরা সবগুলো ব্যবহার করব না, কিছু কিছু একটু দেখে রাখবা। তো এই হলো আমাদের ডমের আরও কিছু হয়তো আছে, ইভেন্ট আছে, স্টাইল আছে, এগুলোর দিকে আমরা যাচ্ছি না। এখানে দেখো সব লিস্ট দেওয়া আছে, কি কি অন ক্লিক, টেক্সট মেনু, একদম লিস্ট ধরে ধরে সব দেওয়া আছে কত ইভেন্ট হয়। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার এটা তো শেখা অসম্ভব। আসলে কোনো কিছুই শেখা অসম্ভব না, কারণ এর সব কিছু যদি তুমি আমাকে বলো আমিও বলবো না বা পারবো না। তাহলে এটা কি হবে, আমার যখন যেটা দরকার তখন সেইটা আমি ব্যবহার করব, তাই তো? কারণ হচ্ছে এটা সবসময় নেটে থাকবে, এবং নেটে যেহেতু থাকবে তাহলে আমার এটা মুখস্থ করার দরকারটা কি, শুধু জানলেই হলো কোনটার কি কাজ। ইভেন্ট লিসেনার আছে, নেভিগেশন নোড, নোড লিস্ট, এগুলো আর আমাদের দরকার নেই। আমরা এই পর্যন্ত জাভাস্ক্রিপ্টের বেসিক কাজগুলো দেখলাম। আর গতদিন ওদের যেটা দেখিয়েছিলাম সেই কোডটা একটু দেখাই দিয়ে শেষ করব। সেটা হলো যে আমি একটা এখানে দেখো ফর্ম ভ্যালিডেশনের জন্য টিউটোরিয়ালস পয়েন্টে একটা আছে, কোড আছে। তো এই সমস্ত কোড আমরা কি করে ব্যবহার করতে পারি এরকম একটা জিনিস দেখব। যেমন ধরো আমি একটু আগে বলছিলাম যে আমরা একটা ক্যালকুলেটর, জাভাস্ক্রিপ্টে একটা ক্যালকুলেটর কোড আমরা নিয়ে আসবো। ধরো সিম্পল ক্যালকুলেটর, সিম্পল ক্যালকুলেটরের একটা কোড নিয়ে আসবো। তো এই যে দেখো এরকম একটা সিম্পল ক্যালকুলেটর, এটা কোড কথাটা লিখে দিলে ভালো হয়, কোড, তারপরে জাভাস্ক্রিপ্টের কোড যেহেতু জেএস দিয়ে দিলাম। এটা যদি দাও তাহলে এরকম বিভিন্ন জায়গায় এর কোডগুলো পাওয়া যাবে, বুঝতে পেরেছো? এরকমগুলো এখানে বিভিন্ন জায়গায় পাওয়া যাবে। এই যে এক একটা জায়গায় যদি এখানে যদি যাও দেখবা যে কোড দেওয়া আছে, আরেক জায়গায় যদি যাও দেখবা কোড দেওয়া আছে। তো গতকাল এরকম একটা কোড আমরা নিয়েছিলাম, এবং এই কোডটা আমরা এই যে কোডগুলো এখানে দেওয়া আছে। তো এটা দেখে হঠাৎ করে মনে হতে পারে যে আরে বাবা এটা কত কিছু, তাই না? কিন্তু এই কোড আসলে 3-4 লাইনের বেশি না, 3-4 লাইনের বেশি না। আমরা শুধু একটু কোডটা দেখব। গতকাল এখানে সেভ করে রেখেছিলাম যে ক্যালকুলেটর চোখে পড়ে কোথাও, এখানে ফর্ম বাটন লাস্টে সিম্পল ক্যালকুলেটর। আচ্ছা, পেয়ে গিয়েছি আমরা। একটা লাইন বোঝো, আর কিছু বোঝা লাগবে না। ইনপুট টাইপ বাটন, তার মানে একটা বাটন তৈরি করবে যার ভ্যালু হচ্ছে 1। আমরা এর আগে ভ্যালু দিয়েছেন সাবমিট বা সাবমিট ডাটা, তাই সেইটা দেখাচ্ছিল 1 দিলে 1 দেখাবে। আর অন ক্লিক, যখন ক্লিক করব তখন ক্যালকুলেশনের ভ্যালুটা ইনপুট করবে, 1 যোগ করে দিবে। আমরা রেজাল্ট দেখি তাহলে বুঝতে পারবো আগে। এই যে একটা ক্যালকুলেটর, তাই না? আমার এগুলো সব বাটন, কয়টা বাটন? 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 4 16টা বাটন। তাহলে 16 লাইন একই জিনিস কোড। এই যে এরকম 16 লাইন কোড আসলে একই জিনিস। একবার 1 2 3 4 প্লাস 3 প্লাস 4 5 6 মাইনাস, এই দেখো এখানে এই যে 1 2 3 প্লাস 4 5 6 মাইনাস 7 8 9 ইন্টু C0, আর এটা হচ্ছে ইকুয়াল আর ডিভিশন। এই কোডগুলো সব লিখেছে, আর মাত্র 1 লাইন কাজ করেছে যেখানে আমাদের ওই যে ইভ্যালুয়েশনটা হয়েছে। মাত্র 1 লাইন কোড লিখেছে যেখানে আমাদের এই ফর্মের নাম দিয়েছে দেখো ক্যালকুলেশন। এই যে
যখন ইকুয়াল চিহ্ন যেখানে, এখানে ক্লিক করলে কি হচ্ছে সেটা দেখো। একটা ফাংশন মাত্র ব্যবহার করেছে নতুন, ইভ্যালুয়েশন। তার মানে ওর এর ভিতর যত জিনিস থাকবে সেইগুলোকে, যেমন ধরো আমি 1 ক্লিক করলে 1 ওখানে উঠলো, যোগ দিলে যোগ ওখানে উঠলো, 6 দিলে 6 ওখানে উঠলো। এখন যখন ইকুয়াল চিহ্নে আমি ক্লিক করব তখন ইভ্যালুয়েশন নামে একটা ফাংশন, জাভাস্ক্রিপ্টের ফাংশন কাজ করবে। তার কাজ হচ্ছে ওই ইকুয়ালের যে ভ্যালুগুলো পাবে সেইগুলোকে ওর চিহ্ন অনুযায়ী ইভ্যালুয়েট করবে। তাহলে এ যদি ইভ্যালুয়েট করে তাহলে কত হয়, এটা 7, তাহলে রেজাল্ট দেখাই দিল 7। এই ইকুয়ালে যখন ক্লিক করব সেই কথাটা বলছে। অন ক্লিক, এই যে ইকুয়ালের টাইপ, অন ক্লিক যখন ক্লিক করব তখন ক্যালক ইনপুট ভ্যালু একে কি করবে, ইভ্যালুয়েশন করবে, আর কিছু না। এই একটা ফাংশন দিয়ে ও কাজ করেছে। সুতরাং তুমি এরকম একটা জাভাস্ক্রিপ্টের কোড সরাসরি, একদম সিম্পল ফর্ম, এটা একদম সিম্পল, তো এটা তুমি ব্যবহার করতে পারো। আর এই যে এখানে যেটা দিয়েছে এটা এদের বিজ্ঞাপন, javascriptkit.com এই ওয়েবসাইট থেকে। এটা দরকার নেই, বুঝতে পারছো? তোমার এটা দরকার নেই, এটা কোনো সমস্যা নেই। এটা যদি না দাও তাতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র কি হবে, এই যে এখানে এই অংশটা লেখা আসবে না, তো এটা রিফ্রেশ করে দাও, ওটা চলে গেল। আর এ যদি একটু ডিজাইন করতে চাও করতে পারো, কোনো একটা আইডি দিয়ে ওটার ব্যাকগ্রাউন্ড কালার টালার দিয়ে দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো এভাবে আমরা একটা ক্যালকুলেটর আমরা তৈরি করতে পারি, বা ওখান থেকে কোড নিতে পারি, বা একবার দেখলে এই কোডগুলো আমাদেরও হয়ে যাবে, সোজা হয়ে যাবে। এটা এমন কিছু কঠিন কাজ না। তো যাই হোক, আমাদের এই পর্যন্ত জাভাস্ক্রিপ্টের বেসিক স্ট্রাকচার আমরা শিখলাম। এরপরে আমরা jQuery শুরু করব। সকলকে ধন্যবাদ।